मत जोड़ो, अपने अनुभव से जोड़ो। अब जैसे करते हैं, लेकिन मेन इश्यू तब आ जाता है कि टीचर समय पढ़ाई कराएगा और से रिवाइज हो जाएगा वो चैप्टर। बताइए, सिंपल सा काम है ना। और से रिवाइज हो जाएगा वो चैप्टर। बताइए, सिंपल सा काम है ना। हमें ज़्यादा समझ आएगा क्योंकि हमने पहले से पढ़ा होगा। भी और अच्छा रहेगा। चलिए, आप शुरू कर रहे हैं, बताइए। मैं सारे अच्छा बचपन में मेरे बहुत बड़े अच्छा भाई, मैं आपको कुछ सवाल पूछना चाहता हूँ। आपने मुझे बहुत सवाल पूछे, फिर वो कहेगा कि ऐसा करो, आप मैं पढ़ाऊँ उससे पहले पढ़ना शुरू कर दो। रोटी, सब्जी, दाल सब इकट्ठा करके उतारेगा। हर एक की पैटर्न अलग अलग है। एक तरफ झुकोगे तो गिरोगे कि नहीं गिरोगे? और सही तो जनवरी 1 तारीख को बता दें कि भाई पहले वीक में इसमें बने होंगे सब भाई बहन, हर एक की खाने की पैटर्न अलग होगी। সব দিকে আমরা আপ্লুত। আপনার কাছে আমাদের প্রশ্ন যে ছাত্র ছাত্রীদের সমগ্র ডেভেলপমেন্টের জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সামগ্রিক। शाबाश, बहुत सुंदर, बहुत सुंदर। देश की एकता की बात है, ये भारत श्रेष्ठ बात है। मानसी, तुम्हें तो आता होगा बेटा कुछ जाना। यस सर। और सुबह 4 बजे उठ करके पढ़ो। हर एक अपनी पैटर्न होती है। फिर कुछ लोगों की बेईमानी, जो पैटर्न के लिए सुझाव देते हैं उसको ध्यान से सुनो। আজকে এটা 9th এডিশন 2018 থেকে শুরু করেছিল। 8 বছর ধরে তার যে পরীক্ষা পে চর্চা 2026-এর আজকে এই বর্ধমানে স্কুলে হচ্ছে। আমাকে যখন জিজ্ঞেস করা হলো এই বছর কোথায় করা হবে এই কার্যক্রম, মানে সরাসরি ওখান থেকে দেখবো আমি বললাম যে গত বছর যেহেতু মহারানী তুলসীমতী স্কুলে হয়েছে, এবার বর্ধমান স্কুলে হোক না, তো সেইভাবে এখানে আজকে ব্যবস্থা। ছাত্র তো আজ জয়শ্রী প্রধানমন্ত্রী বলেছেন অনেকটা দিন তার মধ্যে স্যার বলেছেন স্বদেশিকতা যে জিনিসপত্র আছে তার উপর ভিত্তি করে। তো স্যার আমাদের বলতে গেলে স্যার ক্লাস 11-এর যে সিলেবাস আছে হিস্ট্রি সিলেবাস, স্যার এখানে স্যার ভারতের ইতিহাসটা অনেকভাবে বঞ্চিত। স্যার ভারতের ইতিহাসের কথা তোলাই হয়নি স্যার, এটা যদি স্যার তোলা কথা স্যার অনেকটা ভালো। আর কি মেয়েদের মধ্যে এরকম একটা মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে এখানে যদি কারোর কাছে মাইক থাকে তাহলে কেউ যদি বলতে চায় কোন স্টুডেন্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং যে স্টুডেন্টদের সাথে যে আলাপচারিতা, তাতে কি কি তোমরা শিখলে বা কি কি এর মধ্যে আলোচনা করতে চাও, যদি তোমরা বলো তাহলে আমি খুব খুশি হব। তারপরে আমি 2-4টে কথা বলতে পারছি। হাত ওঠাও যে একজন বলবে, স্যার নামটা বলবে আগে প্রথমে। অলোক শর্মা, আমি একাদশ শ্রেণীর ছাত্রী এমপি শর্মার বাবা। আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী যেই ওই রেলগাড়ির উপরে কিতাব নিয়ে যে কথাটা বলছেন, একজন দরিদ্র পিতার সন্তানরা যদি এভাবে পড়াশোনা করে বা যদি এভাবে নিয়ে যায় আমাদেরও একটা গর্বের বিষয় হওয়া যে আমাদের স্টুডেন্টরা, আমাদের ছেলেমেয়েরা আমরা উচিত শিক্ষা দিতে পারছি বা আমাদের পরিশ্রমটা আমাদের কাজে লেগেছে, ওই জিনিসটা আমাদের খুব মূল্যবান বলে মনে করি। নমস্কার। টিচার যে আমাদের যে মানে বৃত্তিমূলক শিক্ষার সাথে সাথে শারীরিক শিক্ষা খুব ইম্পর্টেন্ট, তাই বৃত্তিমূলক শিক্ষা এবং শারীরিক শিক্ষাকে উভয়কে এই মূল শিক্ষার সাথে অন্তর্ভুক্ত করার জন্য কি করা? না, আমাকে প্রশ্নের আগে
মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেছে, এটা মুখ্যমন্ত্রী পরীক্ষা পে চর্চা, এটার উপরেই আলোচনা। ঠিক আছে, কাজেই তুমি আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী যে, আমি ঠিক আছে আমারটা আমি বলবো, তুমি যখন জিজ্ঞেস করতে, আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি আজকের এই অনুষ্ঠানে কি শিখলে? না, এই অনুষ্ঠান থেকে যে মনের মধ্যে পরীক্ষা সম্পর্কিত অনেকগুলি কোশ্চেন ছিল যে কি করা উচিত বা কি মানে করলে আমাদের পড়াশোনার বা ভবিষ্যতের যে ড্রিমটা সেটা সফল করা যায়, তার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। উনি বলেছেন যে অনেক সফল ব্যক্তিত্বদের যে বায়োগ্রাফি আছে সেগুলি করার উদ্দেশ্য, সেটার জন্য আমি একটু গর্বিত। नेचर भी बहुत अच्छा था, वो बहुत फ्रेंडली थे, वो हम सब बच्चों के साथ भी एकदम घुल मिल गए थे। प्रधानमंत्री जी ने हमें बताया कि हमें सभी का पैटर्न ढूंढना है, सभी में से कुछ कुछ गुण लेना है, हमें हमारा पैटर्न में ही फोकस करना है, सबका कुछ अच्छा अच्छा गुण हमें लेना है और वही पैटर्न हमें धीरे धीरे आगे बढ़ना है। नर्मदे सर। नर्मदे और सर मेरा नाम आयुष तिवारी है। सर जो मेरा प्रश्न ये है कि अक्सर कई बार हम स्कूल या टीचर की स्पीड से मैच नहीं कर पाते और जो छूट जाता है। আমার নাম মনশ্রী দেবনাথ, আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। আমার আজকে খুব ভালো লাগছে যে আমি সরাসরি দেখতে পাচ্ছি আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে পরীক্ষা পে চর্চাটা করেছে। আমার মনের মধ্যে অনেক ভয় ছিল, সংশয় ছিল, সেটা অনেকাংশেই দূর হয়ে গেছে। আমার একটা প্রশ্ন হলো যে পরীক্ষা আসলে আমাকে একটা বিষয় চিন্তিত করে যে আমি কোথা থেকে আমার পড়া শুরু করবো, কিভাবে আমি সময়ের মধ্যে কোন সাবজেক্টটার প্রতি বেশি গুরুত্ব দেব, এটা আমি বুঝতে পারি না ওই সময়ে। এবং একটা পড়া আমার সম্পূর্ণ হলেও আমার মধ্যে আলাদা একটা ভীতি কাজ করে যে কি হবে পরীক্ষা হলে গেলে। মাননীয় মহোদয়, আপনি আমার পথ প্রদর্শন করুন। মানে ডিগ্রি হোল্ডার, তারপরেও যেভাবে অনেক সময় হাতে হাতে অনেক সময় যেভাবে ব্যবহার করে, যে শব্দ ব্যবহার করে বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ, একজন অশিক্ষিত লোকের থেকেও দেখা যায় সে একটু ব্যতিক্রম। কাজে শিক্ষা কিন্তু ওই ডিগ্রি বা ওই সার্টিফিকেট আমি নিলাম তাতে আমি শিক্ষিত হয়ে গেলাম সেটা না। তার জন্য আমাদের এই যে বায়োগ্রাফির কথা উনি যেটা বললেন, যারা সাকসেস, উনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি কোনো না কোনো সময় তোমাদের মধ্যেই ছিলাম, অর্থাৎ এটা অ্যাপ্লিকেবল ফর অল। আমিও কোনো না কোনো সময় তোমার মতো ছিলাম। তো যারা আমাদের নিজের ব্যক্তি ভারতবর্ষে, তারা আমাদের কিছু বলে গেছে, তারা তাদের যে বায়োগ্রাফি যদি আমরা করি, নিজের মধ্যে কিন্তু অনেক বেশি আমরা ইন্সপায়ার্ড হব। সেগুলোর বিষয়ে অনেক বিষয় এখানে আলোচনা রেখেছে এবং আমি আর ডিটেল যাচ্ছি না, কারণ উনি যেভাবে বলেছেন, সহজ সরল ভাবে যেভাবে বলেছেন, তো আমার মনে হয় যে অত্যন্ত প্রয়োজনীয়। এবং আবার আগামী বছর আবার দেখা হবে 2027-এ। আমি এখানে যারা উপস্থিত রয়েছে, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব যে এই ধরনের একটা যে কার্যক্রম আজকে সব জায়গায় রেখেছে। প্রায় अबाउट 7টা जगह, अबाउट कितना जगह में रखे टोटल? नहीं, ये तो 2278। তো সব জায়গায় আমার মনে হয় যে খুবই এটার যে প্রয়োজনীয়তা উপলব্ধি করে সবাই জানবে এবং আগামী দিন চলার পথে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের এই অনুষ্ঠান আমাদের সবাইকে মনে করিয়ে দেয় লেখাপড়াটা বোঝা যায়, লেখাপড়াটা অন্তরের অন্তঃস্থল থেকে প্রকাশ হওয়া একটা বিষয় এবং পদ্ধতি। মাননীয় প্রধানমন্ত্রী একটা বিষয়ের উপর ভীষণভাবে জোর দিয়েছে যে আমরা নিজেদেরকে আগে চিনতে জানতে হবে, স্টেপ বাই স্টেপ নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা অত্যন্ত মূল্যবান একটা দিক যে আমি কালকে কি করব, আজকেই আমি রাতে ঘুমোবার আগে আমার কালকের প্রস্তুতির সম্পর্কে যদি একটা আমি সূচিপত্র তৈরি করতে পারি, পরদিন সেগুলো বাস্তবায়ন করলাম বা পারলাম না, কেন পারলাম না সে নিয়ে নিজেকে নিজে প্রশ্ন করা,
এবং তার থেকে উত্তরণের পথ খুঁজে বার করা, এই যে দিকগুলো, এইগুলো মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথটাকে অত্যন্ত সুন্দরভাবে পথ দেখায়। মাসে মাসে দিদিমণিদের সম্পর্ক একটা বিষয় এখানে পরিষ্কার আছে যে আমরা লেখাপড়া মানে হলো সিলেবাস ভিত্তিক কতগুলো প্রশ্ন মুখস্থ করিয়ে দিয়ে ভালো নম্বর পেয়ে স্কুলে মাসে মাসে দিদিমণিদের নাম উজ্জ্বল করলাম, প্রতিষ্ঠানকে সবার কাছে পরিচিত করলাম, এটাই সবচেয়ে বড় কথা। মূল কথা হলো যে আমি যদি টোটাল বিষয়টা তার মনের মধ্যে আমি যদি বিদ্ধ করে দিতে পারি, তার মনটাকে যদি টোটাল বিষয়টাকে নিয়ে আমি পরিচ্ছন্নভাবে বোঝাতে পারি, তাহলে সে টোটাল বিষয় থেকে যে শিক্ষা অর্জন করবে, যে জ্ঞান লাভ করবে, ওটাই স্থায়ী হবে, ওটাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। মুখস্থ বিদ্যা মানুষকে থামিয়ে দেয়, এগিয়ে দেয়। মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে এত সুন্দর সুন্দর কথা উনি আমাদের সামনে রেখেছেন, এবং আমাদেরও দায়িত্ব রয়েছে আগামী দিনের যারা ভবিষ্যৎ, এবং এখানে স্কিলের উপরে উনি খুব জোর দিয়েছেন। লাইফ স্কিলের কথা উনি বলছেন, শুধু স্কিল ডেভেলপমেন্ট, একটা প্রফেশনাল স্কিলের কথা বলছেন, আবার লাইফ স্কিলের কথা বলছেন। আমি মনে করি যে লাইফ স্কিল যদি ভালো করা যায়, জীবন শৈলীও যদি আমাদের বেটার হয়, তাহলে যে স্কিলের প্রফেশনাল স্কিলই হোক আর অন্য স্কিলই হোক, সেগুলোও কিন্তু বেটার হয়। আর এইগুলোর থেকে কিন্তু আমাদের যে সিলেবাসের বাইরে শেখার বহু জিনিস আমাদের আছে। যখন ওইগুলো আমরা শিখবো, তাহলে সিলেবাসের ভিতরে যেটা আছে খুব ইজি মনে হয়। শারীরিক চর্চার কথা উনি বলছেন, শারীরিক চর্চার উপর জোর দিয়েছেন। শুধু এখানে না, সবসময় উনি বলেন যে ফিট থাকতে হবে, যে ফিট থাকার বিষয়ে যতক্ষণ ধরে এক্সারসাইজ না করবো, এবং এক্সারসাইজ করার সুবাদে ব্লাড সার্কুলেশন বেশি হয়, ব্রেনের ভিতরে ব্লাড সার্কুলেশন যাবে, শরীরের মধ্যে প্রতিটি কোষে কোষে প্রতিটি টিস্যুতে প্রতিটা সেলে যাবে। তো এক্সারসাইজ একদিকে, আবার একদিকে পড়াশোনা, সব কথাই কিন্তু নিজের কাছে। আমি এবং টাইম ম্যানেজমেন্ট, এটাও কিন্তু উনি বলেছেন কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আমরা এটা কিন্তু একদম, আমার মনে হয় 99% লোকের এই সমস্যা, টাইম ম্যানেজমেন্ট। আমরা দেখি যে কথাটা উনি বললেন যে অনেক টিচার আমার থেকে স্টুডেন্টরাই প্রশ্ন করেছে যে ওনার যে স্পিডে উনি পড়ান, আমরা কিন্তু সেই স্পিডে থাকতে পারি না। তারপর কি হয়, যেটা আমি আগে মিস করলাম না, এটা ভালো করে শিখতে পারলাম, আবার নেক্সট আবার আরেকটা নতুন যে টপিক আসছে তার সাথেও আমি কিন্তু সামনে আসতে পারি। তো উনি টিচারদের জন্য বলেছেন আগে থেকে বলে দাও যে এত তারিখে আমি এই জিনিসটা আমি পড়বো। তো এই যে প্রযুক্তিকে সামনে রেখে বা বইয়ের থেকে আগের থেকে যদি স্টুডেন্টরা একবার যদি সেটাকে পড়ে, বুঝলো আর না বুঝলো, যতটুকু বুঝার বুঝলো, কিন্তু যখন টিচাররা পড়া যায় তখন কিন্তু সে টিচারের থেকে একটু আগে কিন্তু অলরেডি চলে গেছে। তো এই যে টাইম ম্যানেজমেন্ট, জীবন ক্ষেত্রেও কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব দরকার। আমি আমার ব্যক্তিগত জীবন আমি দেখি, আমিও চেষ্টা করি যে সময়ে যেন কোথাও পৌঁছানো, সময়ে যেন কোনো জায়গায় যেমন কোনো রকম প্রোগ্রাম থেকে আমি চলে আসা, আমি চেষ্টা করি। এক এক সময় কোনো কারণে যদি এদিক সেদিক বা আমি রেডি থাকি, আমার যাওয়া আসার মধ্যে কতটুকু টাইম আমার লাগবে সেটাকে সামনে রেখে আমি কিন্তু রেডি দিই। খুব মজার বিষয়, আমাকে একজন লিডার আমাকে বলেছেন, আরে আপনি এত টাইমলি চলে যান সব জায়গায়, আপনার ভ্যালু কমে যাবে। বললাম মানে? বলে আরে নেতা আসছে এটাই একটা আনন্দ। আমি বললাম তুমি তোমার মধ্যে দেখো, আমি আমার মধ্যে দেখো। বলে আমার ওনার কোনো কাজ করবো না, এর জন্য উনি টাইমলি চলে আসে। তোর ভ্যালু নাকি কম। আমি বললাম এই ধরনের ডেফিনেশন তো তোমাদের থাকবে, আমার কাছে এইসব আমরা ডেফিনেশন, আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি, চেষ্টা করবো টাইমলি যাওয়া। এরকম সত্যিই বলেছে। আমি এক জায়গায় গেছি, এরকম গিয়ে দেখলাম সেখানে জনা 10 লোক এসছে। আমি বসে রইলাম, তারপর লোক যখন আসলো তারপর আমি আমার যে প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শুরু করেছি। কিন্তু এই যে বিষয়গুলো প্রতিনিয়ত আমি যদি ভাবি আমার এত বছর হয়েছে, আমার থেকে মানে আর কেউ বেশি জানে না, তাহলে কিন্তু আমি ভুল করবো। আমি নিজেও টিচার ছিলাম মেডিকেল কলেজে। আমি এর জন্য যারা টিচাররা এখানে আছেন, আমি ওনাদেরকে বলবো
যে আমরা যদি মনে করি স্টুডেন্টরা আমাদের থেকে কম জানে, তাহলে কিন্তু আমরা ভুল করব। এখন প্রযুক্তির যুগের স্টুডেন্টরা এখন কিন্তু অনেক বেশি জেনে কিন্তু ক্লাসে থাকে, কাজে নিজেও আপডেট যদি হওয়া যায়, প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ। আমি এই কথাটা সবাইকে বলি যে প্রতিদিন এই মুহূর্ত কোনো না কোনো ব্যক্তি আজকে রাজ্যে হোক, ভারতবর্ষে কোথাও না কোথাও তার জন্মগ্রহণ হচ্ছে, এবং একটা পারপাসের কারণে ওই ছেলে বা মেয়েকে জন্ম দিচ্ছে। এই পারপাস কিন্তু যতক্ষণ ধরে না বুঝবে, এবং আমাদের যারা টিচাররা আছে যখন ক্লাসের মধ্যে আসবে, তাকে যদি না চিনতে পারি, না বুঝতে পারি তার ভিতরে সে কি স্বপ্ন দেখছে, এর জন্য আমরা ত্রিপুরা স্কুল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিছু কার্যক্রম আমরা নিয়েছি, যেমন সহজ একটা কার্যক্রম আমরা নিয়েছি। অর্থাৎ এই সহজের মাধ্যমে কোন ছেলে বা মেয়ে তার ভিতরে কোন জিনিসটা লুকায়িত আছে তাকে চেনা, বোঝা, এবং তাকে এই সহজ কার্যক্রমে মাধ্যমে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। তো আমরাও কিন্তু বিভিন্ন জায়গায় একটা চেঞ্জ করছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমি যখন এই পরীক্ষা পে চর্চা আমি শুরু করলাম, তখন যে ঢঙে আমি শুরু করেছি তার থেকে কিন্তু আস্তে আস্তে করে অনেকটা চেঞ্জ করেছি। কাজে পরিবর্তনটা কিন্তু মূল বিষয়টা আমার যে সিলেবাস সেটা থাকে, কিন্তু এই সিলেবাসকে আরো যাতে স্ট্রংলি আমি বুঝতে পারি, সিলেবাসের বাইরে যেতে হবে, তাহলে সিলেবাস এবং পাঠ্যটা আমার জানা গেছে, এবং এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। পরীক্ষা পে চর্চা আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়গুলো এখানে আলোচনা রেখেছেন, আমি বলবো যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা সত্যিকারের মানুষ যাতে হতে পারি সেই দিকে আমাদের যাওয়া। আমি অনেক সময় দেখি এখানে গার্জিয়ানরাও রেখেছেন, বিশিষ্ট শিক্ষাবিদও রেখেছেন, টিচারও রেখেছেন, বলেছেন আলোচনা। আমার আজকের এই যে প্রোগ্রাম ত্রিপুরাতে আমার কাছে যে শিক্ষা দেওয়া হয়েছে, শুধু এখানে বটওয়ালিতে হচ্ছে এরকমটা না। আজকে এখানে প্রায় টোটাল 2278 জন আজকে পরীক্ষা পে চর্চা, মানে অফিসিয়ালি গভর্নমেন্ট লেভেলে এই ব্যবস্থা হবে। তো সব জায়গায় এই পরীক্ষা পে চর্চা মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করেছেন। সবাই আমরা জানি মন কি বাত যে শেষ রোববারে মাননীয় প্রধানমন্ত্রীজি যে অনুষ্ঠান প্রতি মাসের শেষ রোববার, সেটাও কিন্তু পৃথিবীর কোথাও কোন রাষ্ট্রপ্রধান করেছেন কিনা আমার জানা নেই, এবং এইভাবে পরীক্ষা পে চর্চা কোন রাষ্ট্রপ্রধান করেছেন কিনা আমার জানা নেই। তো প্রতিনিয়ত উনি যে কাজগুলো করেন, আমরা আজকে খুব ভালো লাগলো। এখানে আমি দেখছিলাম যে ত্রিপুরার কোনো ছেলে মেয়ে আজকে ওখানে উপস্থিত কিনা, দেখলাম একজন আমাদের ত্রিপুরার একজন স্টুডেন্ট সেখানে, ওনাকে যখন মাতা ত্রিপুরা সুন্দরীর যে ছবি যখন ওনাকে দিচ্ছিলেন, উনি সাথে সাথে কিন্তু আমরা সবাই খেয়াল করেছি ও মাতা ত্রিপুরা সুন্দরী। তো এই যে বিষয় আমাদের যে ত্রিপুরার একজন রিপ্রেজেন্টেটিভ, শি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ত্রিপুরা, এই যে বিষয়টা আমাদের কত গর্ববোধ করে, কত ভালো লাগে। আমি গত পরশুদিন আমি ঊনকোটি জেলায় গিয়েছিলাম। যাওয়ার সময় ট্রেনে গেছি, আসার সময় ট্রেনে আসছিল। ত্রিপুরারই একটি মেয়ে, রামনগরের বাসিন্দা। সে, আমি আগেও খবর পেয়েছিলাম, নিউজ পেপারে বেরিয়েছিল, সে এই ট্রেনের কো পাইলট হিসাবে সে চালাচ্ছিল। যে ট্রেনে আমি আসছিলাম, আসার সময় হঠাৎ করে খবর পেলাম, এবং তাও ইলেকট্রিক্যাল ট্রেন। এই প্রথম যখন আমি খবর পেলাম, যখন আগরতলায় আসতো, ওকে আমি ডাকলাম, ওকে আমি সম্মানিত করার চেষ্টা করলাম। আমাদের মেয়ে আমাদের রাজ্যে এরকম একটা মানে লোকো পাইলট হিসাবে আজকে এই যে রেলওয়ের মধ্যে পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। একটা মেয়ে এত ভালো লাগলো ওর সাথে কথা বলে, এবং অত্যন্ত সাবলীল ভঙ্গিতে আমার সাথে কথা বলে, তা আমাদের জন্য একটা প্রাইড ফিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিষয়গুলো এখানে এনেছেন, ফার্স্ট যে বিষয় আমার কাছে লাগলো, এর মধ্যে যা প্রশ্ন এখানে রেখেছেন সবকটা কিন্তু তার উত্তরও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে
যে আমি কে, আমি কে নিজেকে যদি আমরা চিনতে পারি তাহলে সবকিছু প্রশ্নের উত্তর আছে। আজকে 2047-এ আমাদের বিকশিত ভারত হবে, অর্থাৎ এখন যাদের বয়স আপনার 22 ইয়ার্স বা 23 ইয়ার্স এর পরে ওর বয়স কত হবে সেটা প্লাস করে বলছে ওই সময় তোমার বয়স 30 বা 35 এরকম একটা বয়স বা এর থেকে বেশি। তাহলে ও কিন্তু একদম আমাদের হিউম্যান রিসোর্স যাকে বলে, যার জন্য আমরা গর্ববোধ করি যে এই যে বয়স 18 থেকে 35 বছরের সবচেয়ে বেশি ভারতবর্ষে। তো তাদের কাছে যে বিষয়গুলো উনি রেখেছেন বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে, এই বিষয়গুলো কিন্তু এখানে শুধু এই কয়েকজন যারা উপস্থিত ছিলেন আজকে ওনার নিউ দিল্লির বাসভবনে তাদের জন্য না, সমস্ত স্টুডেন্ট যারা ভারতবর্ষে আছেন, ইভেন বিদেশেও যারা এই পরীক্ষা পে চর্চা যুক্ত হয়েছে আমার কাছে যা খবর আছে, তার কাছেও কিন্তু একটা মেসেজ অ্যাজ ইফ উনি সবার সাথে কথা বলছেন। আজকে আমরা যদি বিবেকানন্দজির কথা, আমি সবসময় এই কথাটা বলি যে আমাদের ব্রেনের ভিতরে এত নলেজ আমরা নিজেরাই মানে সেটাকে আমরা জানি না। বলছেন উনি কি বলছেন যে সারা পৃথিবীর যত লাইব্রেরি আছে সেই লাইব্রেরির যা লাইব্রেরি যে তার যে তৈরি করা মশলা তা নিজের একজন ব্যক্তির কাছে সেটা কিছুই, অর্থাৎ আমরা নিজেদেরকে যদি আমরা চিনি, এত জ্ঞান বীজ ইত্যাদি থাকা সত্ত্বেও আমার নিজের ভিতরে যেটা ভগবান আমাকে দিয়েছে তার সামনে একেবারেই নকল। তো এই যে বিষয় নিজেকে যে চিনা, স্ট্রেস সেই পরীক্ষা থাকলে একটা বাড়ি ঘরে অশান্তি, একটা গার্জিয়ানদের ঘরের ভিতরে একটা সাংঘাতিক অবস্থা যে পরীক্ষা আছে নো টক হয় না, এরকম একটা সাংঘাতিক অবস্থা, তার থেকে বেরোবার জন্য উনি সেটা ফিল করতেন এইভাবে কিভাবে চলবে। অনেক সময় উনি একটা জায়গায় বলেছেন যে আমার জানা জিনিসটা আমি করতে পারছি, যেটা আমি জানি কিন্তু একটা দেখা গেল আমি জানি না, দ্যাট ইজ ওকে, নো প্রবলেম। কিন্তু যে জিনিসটা আমি জানি যে শ্বাস নেওয়া, অক্সিজেন নেওয়া, কিছুক্ষণ বসে থাকা, তারপর সেটাকে ছাড়া এবং কুল হওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে করে যে প্রশ্নগুলো আছে তার উত্তর দেখা যায় আমি জানি, আমি খুব সুন্দরভাবে দিতে পারি। এই জিনিসটা কিন্তু উনি বলেছেন। আরেকটা জিনিস যেটা বলছেন যে এক এক ব্যক্তি এক এক রকম। আমরা অনেক সময় মনে করি যে আরে, যেটা সবসময় আমরা বলি যে আরে মুখের ছেলে ভালো করছে তুমি এরকম করছো না, গার্জিয়ানদের উদ্দেশ্যে কম্পেয়ারের জন্য একদম করতে না। আমার এখনো মনে আছে আমাদের টিচারের এখানে যারা টিচারদের এই প্রোগ্রাম কিন্তু নট অনলি ফর স্টুডেন্ট, আজকে টিচারদের জন্য গার্জিয়ানদের জন্য উনি কিন্তু এই পরীক্ষাতে চর্চা রাখেন। আমরা নিজেরা, আমার মনে আছে এখনো, যখন আমরা ফর এক্সাম্পল একটা বায়োলজিরই কোনো একটা টপিকস আছে সেটা বললো যে লিখে দেখা, তো দেখা গেল আমরা যে পরিবেশে আমরা মানুষ হই সেই পরিবেশের মধ্যে যে শব্দ ভান্ডার সেটাও হয়তো বা আমার সেইভাবে করা নেই, কারণ এনভায়রনমেন্ট থেকে সামাজিকভাবে সেটা আসে, ফ্যামিলিগত তৎকালীন সময় আমাদের ছিল না। কিন্তু এই বইয়ের যে মুখস্থ করে লিখে যে স্টুডেন্ট দিয়েছে আমাদের টিচার বলতো ভেরি গুড ভেরি গুড। মুখস্থ করাটা কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, ঠিক আছে এখন কবিতা তো মুখস্থ করতেই হবে, কিন্তু কবিতার প্রতিটা শব্দে কবিতাটা কি বলছে সেটা মিনিং যদি আমি শিখি তাহলে এটা মস্তিষ্কে থাকবে। কিন্তু আমাদের সময় এরকমও কিন্তু টিচার ছিল যে না লাইন বাই লাইন কি লেখলাম সেটা এতে করে এই যে স্বামী বিবেকানন্দজি যেটা বলছেন যে নিজের অন্তর্নিহিত বিকাশ যদি বিকাশ না হয় তাহলে একটা পূর্ণাঙ্গ ব্যক্তি হওয়া অসম্ভব। এই কথাই কিন্তু আরেক নরেন্দ্র বলছেন, এক নরেন্দ্র বলতে গেছেন আরেক নরেন্দ্র বলছেন। আসলে এই যে সাবজেক্টের বিষয়ে যে কোনো বিষয়ে জানারও শেষ নেই, এবং এটা এরকম না যে ছোট বয়সে শিখে নিতে হবে জ্ঞানের। আমরা সবসময় জানি যে শিক্ষা এবং একটা সেতু যা নাকি অজ্ঞানতার থেকে জ্ঞানের সাথে যুক্ত। শিক্ষাকে সব জায়গায় ইউ ক্যান পুট,
আজকে অন্ধকারে আছি, আলোর দিকে যাওয়া সেতু হচ্ছে শিক্ষা। খেলাধুলার মধ্যে আমি খেলাধুলার মাধ্যমেও কিন্তু একটা শিক্ষা। তো শুধু পড়াশোনা করলাম, যেটা উনি বলেছেন যতটুকু আমার মনে পড়ছে, যে যাদের আজকে পরীক্ষার ফার্স্ট হয়েছে প্রথম 10 জনের মধ্যে নিউজ পেপারে এসছে, কিন্তু সমাজে তাদেরকে কিন্তু অনেক সময় দেখা যায় হারিয়ে যায়, তাদের কথা কিন্তু কেউ মনে রাখে। আবার যারা ফার্স্ট থেকে 10th হয়েছে তাদের বাইরে অনেক লোক সমাজের জন্য এমনভাবে কাজ করছেন, তাদেরকে আজকে সবাই চিনছে। কাজে ছোটবেলার থেকেই এই যে রাষ্ট্রের প্রতি, রাজ্যের প্রতি যে আমার যে দায়বদ্ধতা, এই যে পরিষ্কারের কথা বলছেন, যে মহাত্মা গান্ধীজি শুরু করেছিলেন, সেখানে এই যে বিকশিত ভারত করতে গেলে আমার স্বচ্ছ ভারত, আমি এটাও বলেছেন যে আমরা অনেক সময় রাস্তা দিয়ে চলে যাই, হঠাৎ কেউ এটা আবর্জনা ফেললো রাস্তা, তো সেখানে ওর সাথে ঝগড়া করতে নেই, কিন্তু ওকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আমি এটা পরিষ্কার করে ডাস্টবিনে যেখানে ফেলাম সেটা ফেললাম, এতে করে নেক্সট টাইম কিন্তু দরকার চিন্তা করো। এই যে টেকনিকগুলো, যে জীবন দর্শনেও সেটা আমাদের প্রয়োজন এবং জীবন থেকে আমাদের শেখা। আজকে প্রতিদিন আমরা আমার এক একটা কিন্তু পেজ, আমি যদি আজকে সারাদিন আমি কি করলাম, আমার যে অভিজ্ঞতা, প্রতিদিন একটা মানসিক বা আমাদের ব্রেইনে কিন্তু একটা ওয়ার্ক করতে থাকে, একটা প্রসেস চলতে থাকে। সেই প্রসেসের কথাগুলো সিলেবাসের বাইরে, কিন্তু সিলেবাসের কথা আমি একবারও বলছেন না, সিলেবাসের বাইরে আমি যদি লিখে রাখি এবং সেটা যদি আমি 100 পেজ হয়, একটা বই হয়ে যায়। তো প্রতিদিন এবং আগামী দিন কি করবে সেটার জন্য উনি বলছেন, এক তো আমার আজকের দিন আমি কি করলাম সেটা যদি আমি লিখে রাখি, আর সেটা যদি আমি ধরি যে আমি যদি টার্গেট রাখি 100 দিনে আমি কি করলাম, 100 দিন একটা বই হয়ে যাবে, নিজে আমি 100 দিনে কি কি কাজ করলাম, এই বইটা কিন্তু প্রেজেন্টেবল হবে টু আদার্স। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে আমাদের যে নিজের থেকে সৃষ্টি করার স্বপ্ন দেখার যে বিষয়, সেটা কোনো অর্থে যে স্বপ্ন না দেখবে এবং স্বপ্নের অর্থই না যে খালি স্বপ্ন দেখলাম আর কোনো অ্যাকশনে গেলাম না, তাহলে উইদাউট নলেজ অ্যাকশন কিন্তু লাভ হয় না। অ্যাকশনও করতে হবে, অ্যাকশন করতে গেলে আগে নলেজ থাকতে হবে। আবার আমি অ্যাকশনে গেলাম উইদাউট নলেজ, তাহলে এটা কৃষ্ণ, যা সর্বপল্লী রাধাকৃষ্ণজি বলেছেন। তো সেই জায়গায় আজকে পরীক্ষা পে চর্চার সবচেয়ে মেইন যে উদ্দেশ্য, যে স্ট্রেস বিহীন আমি আগামী দিন যারা 12th ক্লাস পরীক্ষা দেবে, যারা 10th ক্লাস পরীক্ষা দেবে, তাদের জন্য এই উদ্দেশ্য। এই যে স্ট্রেস স্ট্রেইন এটা থাকে সমস্ত ফ্যামিলির মধ্যে, সমস্ত ঘরের ভিতরে, তার থেকে কিভাবে আমরা এটাকে ইউ শুড অ্যাড্রেস এনি টাইপ অফ এক্সামিনেশন। উনি বলছেন শুধু পরীক্ষা হলে না, প্রতিদিন আমরা কিন্তু পরীক্ষা দিচ্ছি। তো এর জন্য আমাদের আগের থেকে যদি আমি এটাকে রপ্ত করতে পারি, আমি এই বিষয়ে যদি জানতে পারি, আর প্রযুক্তিকে ব্যবহারের করার উপর উনি জোর দিয়েছেন। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে উনি কথা বলেছেন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর পূর্ণ মাত্রায় এটার উপর কিন্তু আমরা যদি আবার তার উপরেই যদি আমরা আমাদের কনফিডেন্স যদি সেখানে থাকে, উনি কি বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তুমি ইউ ক্যান টেক দ্য হেল্প, আর সেই হেল্প নেওয়ার পর তারপর যে কি বলছে যে কোন কোন জায়গায় আরো কি কি বই কিনলে পরের দিন আমি বইতে আনলে, আর বিশদভাবে কিন্তু তুমি তোমার মতো করে সেখান থেকে যা পড়বে, তারপরে তোমার কিন্তু এক্সারসাইজ যেটা এআই করছে তার থেকে তুমি আরো বেশি করবে।